পরিণত হয়েছে। জনগণের কোনো স্বাধীনতা নেই, মৌলিক অধিকার নেই। তাহলে কি মুক্তিযুদ্ধ ব্যর্থ হয়ে গিয়েছে? প্রশ্ন উঠতেই পারে। আমাদের শিক্ষার মান কি বেড়েছে না কমেছে? পাকিস্তানি আমলে নির্বাচন সমূহ অত্যন্ত সুষ্ঠু হতো। পাকিস্তান সেনাবাহিনীর সদস্য হিসাবে 70-এর আগে নির্বাচনে দায়িত্ব পালন করেছি। কোনোদিন আমাদেরকে কেউ বলে নাই যে এই দলকে জিতাতে হবে। বর্তমানে পুলিশ এবং সকল আইন শৃঙ্খলা বাহিনী আজকে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনে পরিণত হয়েছে। ইলেকশন কমিশনের কথা না বলাই ভালো। আজকেও তারা বলেছেন খুব সুষ্ঠু ইলেকশন হচ্ছে। আমরা এখানে অনেকে নির্বাচনে প্রার্থী হয়েছিলাম। কত সুন্দর ইলেকশন আমরা দেখেছি। এই মিডনাইট ভোটের সরকার বাংলাদেশের গণতন্ত্রের কবর দিয়েছে, ভোটাধিকারেরও কবর দিয়েছে। এরা যতদিন জীবিত আছে এই দেশের মানুষ আর ভোট কেন্দ্রে যেতে পারবে না। তাদের চিন্তা, ইলেকশন কমিশনে একমাত্র চিন্তা কিভাবে একটা নতুন আধুনিক কারচুপি করা যায়। যে ইভিএম এর কথা এতদিন বলেনি, এখন তারস্বরে ইভিএম এর কথা বলছে। কেন বলছে? ইভিএম ব্যবহার করলে আর মধ্যরাত্রে ভোট ডাকাতি করতে পারবে না। প্রকারান্তরে তারা স্বীকার করে নিয়েছে বিগত নির্বাচনে মধ্যরাত্রে, ইলেকশনের আগের রাত্রেই তারা ভোট দেওয়ার কাজ শেষ করে ফেলেছে। আমার বেশ কয়েকটি নির্বাচনের অভিজ্ঞতা ছিল। 6 বাসা থেকে বেরোতে পারিনি, নির্বাচনের দিনও ঘর থেকে বেরোতে পারিনি। ঘিরে রেখেছে কারা? পুলিশ বাহিনী। 2-4 জন ছত্রছায়া, 2-4টা মাস্তান থাকে, পুলিশের সংখ্যাই অধিক। আমার পাশের থানায় যে বিএনপির প্রার্থী ছিল তাকে আওয়ামী লীগের মাস্তানরা তালাচাবি মেরে আটকে রেখেছে। 15 দিন ধরে সে খাওয়ারের মধ্যে খালি ডাল আর আলু খাচ্ছে। বাজার করতে লোক পাঠায়, সে আর ফেরত আসে না। এই হলো একটা নির্বাচন। আমার ধারণা ছিল যে শুধু ভোলাতেই বোধহয় কারচুপি হচ্ছে। পরে টের পেলাম, চতুর্দিকে ফোন করে দেখলাম সারা বাংলাদেশ ব্যাপী কারচুপির এক বিশ্ব রেকর্ড এই সরকার করেছে। এই হলো মুক্তিযুদ্ধের মূল্যবোধ। এই হলো বর্তমান সরকারের যা বোঝে মুক্তিযুদ্ধের চেতনা। অত্যন্ত দুঃখ লাগে, বেগম খালেদা জিয়া আমাদের নেত্রী। 1971 সালে আমি তৎকালীন মেজর জিয়াউর রহমানের অধীনস্থ জেড ফোর্সের একজন সৈনিক ছিলাম, সেনা কমান্ডার ছিলাম। আগস্ট মাসে একদিন আমি জিয়াউর রহমানের তাঁবুতে গেলাম, দেখি তিনি এক মনে একটি চিঠি লিখছেন। আমি যে বললাম, স্যার কি লিখছেন? বলে, আমি একটি চিঠি লিখছি। কাকে লিখছেন? বলেন, ঢাকাতে এসেছে মেজর জেনারেল জামশেদ। তিনি এক সময় 60-এর দশকে আমার ব্যাটালিয়ন কমান্ডার ছিলাম, তাকে আমি একটা চিঠি লিখছি। কি লিখেছেন? বলে, নাও দেখো, পড়ো। আমি তার অত্যন্ত কাছে ছিলাম, মুক্তিযুদ্ধের সময়ের অ্যাসোসিয়েশন। খালেদা জিয়াকে সেই সম্মানটি প্রদর্শন করে নাই। Shame on you! আমরা প্রতি সপ্তাহে, আমাদের যাদের ডায়াবেটিস আছে, প্রতি সপ্তাহে আমরা রক্ত পরীক্ষা করি। গত 3 মাস বেগম খালেদা জিয়ার রক্ত পরীক্ষা করা হয় নাই, তার ওজন নেওয়া হয় নাই। সাধারণভাবে চিকিৎসার যে সাধারণ সুযোগ একজন বন্দী পেতে পারে, সেই সুযোগও তাকে দেওয়া হয়নি। বর্তমান সরকারের মাথায় আছে ধীরে 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 তিলে তিলে তাকে কারা অন্তরালে রেখে হত্যা করার জন্য। এখন বিএনপির করণীয় কি? আমরা কি এই ঘরের মধ্যে শুধু বড় বড় স্লোগান দেব, নাকি একবার রাজপথে নেমে দেখব? প্রিয় বন্ধুরা, বর্তমান সরকার বাংলাদেশের ইতিহাসের সবচাইতে দুর্বল সরকার। 7-8-এর ছেলেরা যখন রাস্তায় নামে, সরকার থরহরি কম্পমান। স্কুলের ছাত্ররা পুলিশ আর্মির গাড়ি চেক করে, সরকার কিছু বলতে পারে না। রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হলে যখন পাড়ার লোকেরা রাস্তায় নামে, সরকার ভয়ে অস্থির হয়ে যায়। তারা বিএনপিকে এত ভয় পায় না যত ভয় পায় সাধারণ মানুষকে, ছাত্রদেরকে, যুবকদেরকে। এই থেকে শিক্ষা হলো এই, যদি এই সরকারকে সরাতে হয়, রাজপথে আমাদের শক্তি প্রদর্শন করতে হবে। এই শক্তি কি আমরা যারা
60-70 বয়সের লোক তারা দেখাবো, না যাদের বয়স 16 থেকে 30-35 তারা দেখাবে? আমি আপনাদেরকে এইটুকু বলতে পারি, আমার বয়স মাত্র 75 বছর। আপনারা থাকেন, আমি আছি আপনাদের সাথে। কিন্তু ভালো ভালো কথা বলবেন, এই অডিটোরিয়াম স্লোগানে কাঁপিয়ে দেবেন, হরতাল ডাকলে, মহাসচিব ডাক দিলে, পার্টির থেকে ডাক দিলে খুঁজে পাওয়া যাবে না, এটা অত্যন্ত দুঃখের কথা হবে। এই দেশ স্বাধীনতা দিবসের প্রাক্কালে আমাকে বলতে হচ্ছে, এই দেশ স্বাধীন করেছে বাংলাদেশের তরুণ ছাত্র সমাজ। 2রা ডিসেম্বর তারিখে 1971 সালের 2রা মার্চ তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে স্বাধীন বাংলার পতাকা উড়িয়ে দেওয়া হয়েছিল। আওয়ামী লীগ কখনো এই দেশের স্বাধীনতা চায় নাই। তাদের নেতা, তিনি ইলেক্টেড লিডার ছিলেন, জনগণের ম্যান্ডেট পেয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার জন্যে। তার তো স্বাধীন বাংলাদেশ ডাক দেওয়ার কথা নয়। তারা ভোটের রাজনীতিতে অভ্যস্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন, দোষের কিছু নাই, জনগণ তো ভোট দিয়েছে সেজন্যে। কিন্তু এখন যে তার দলের চামুন্ডারা ক্রমাগত দাবি করে যাচ্ছে 7ই মার্চ নাকি স্বাধীনতার ঘোষণা ছিল। 7ই মার্চ যদি স্বাধীনতার ঘোষণা হয় তাহলে তো 8 তারিখ থেকে মুক্তিযুদ্ধ শুরু হওয়া উচিত ছিল, সেটি তো হয়নি। দেন দরবার চলছিল পাকিস্তানের রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য, হতে পারে। কিন্তু এই স্বাধীনতার জন্য যারা প্রকৃত ত্যাগ করেছে, জীবন বিপন্ন করেছে, যিনি স্বাধীনতার ঘোষণা করেছেন মেজর জিয়াউর রহমান, তাকে অস্বীকার করা এটি কোনো ভদ্র সভ্য রাজনীতির পরিচয় হতে পারে না। অসংখ্য যুবক 1971 সালের কথা চিন্তা করলে, এখানে যারা মুক্তিযোদ্ধা আছেন, আপনাদের মধ্যে যারা 1971 সাল দেখেছেন, তারা উপলব্ধি করবেন 71-এ বাংলাদেশ কেমন ছিল। সে সময়কার একজন তরুণ জীবনে যে একটা রাইফেল স্পর্শ করে দেখেনি। মাত্র 1 মাসের ট্রেনিং দিয়ে তাদেরকে পাকিস্তানিদের বাংকারে আক্রমণে নিয়ে গিয়েছিলাম। দুঃসাহসী যোদ্ধা ছিল এই তরুণেরা। গ্রামের স্কুলে 7, 8, 9, 10 ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের ছাত্ররা যে কি দুঃসাহসী, আমি তার একজন সাক্ষী। 700 সৈনিকের কমান্ডার ছিলাম জেড ফোর্সে, যার মধ্যে 500ই ছিল ছাত্র এবং যুবক। মুদি দোকানদার, রিক্সাওয়ালা, বাসের ড্রাইভার, হেল্পার, সাধারণ মানুষকে নিয়ে গঠিত ছিল মুক্তি বাহিনী। অমিত বিক্রমে তারা যুদ্ধ করেছে। কোথায় গেল সেই সব তরুণ, কোথায় গেল সেই সব ছাত্র? প্রশ্ন আসতেই পারে, তারা কি মোবাইল নিয়ে ব্যস্ত, ল্যাপটপ নিয়ে ব্যস্ত, নাকি গার্লফ্রেন্ডের সাথে আলাপ সালাপ নিয়ে ব্যস্ত? তিনি একমাত্র নেত্রী যে দলকে ঐক্যবদ্ধ রাখতে পারবেন। আইনজীবীরা বলেছেন আইনি প্রক্রিয়ায় তার মুক্তি সম্ভব নয়, একমাত্র রাজপথের সংগ্রামের মাধ্যমেই সেই মুক্তি অর্জন করা সম্ভব। 5 বছর পরে ইলেকশনের চিন্তাই মাথা থেকে ঝেড়ে ফেলুন। আমাদেরকে রাজপথে সংগ্রামের মাধ্যমে দেশের থেকে মুক্ত করতে হবে। বেশি লোক লাগবে না, আপনারা 1 লক্ষ ছাত্র একদিন ঢাকা শহরে হাজির করেন, দেখেন পরদিন থেকে বাংলাদেশের চিত্র পরিবর্তন হয়ে যাবে। এইটুকু কি আমরা করতে পারবো না? নিশ্চয়ই করতে পারবো। আরেকটি জিনিস, হতাশা আমাদের উপর ভর করেছে। সবাই হতাশ না, বিএনপি আর ক্ষমতায় যাবে না, বিএনপি আর উঠবে না। আমাদের চেয়েও বেশি চিন্তা আওয়ামী লীগের। তারা বলে হায় হায় হায়, বিএনপি তো মুসলিম লীগ হয়ে যাচ্ছে। বিএনপির কল্যাণের চিন্তায় তাদের ঘুম হয় না। সেদিন এক নেতা বললেন, তাদের নেত্রী ইতিমধ্যে বাকশাল প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন। বাকশাল নাকি খুবই ভালো ছিল, বাকশাল নাকি বাংলাদেশে অনেক কল্যাণ বই নিয়ে আসতো। তো দেন ঘোষণা করেন বাকশাল, এটাও আমরা দেখতে চাই, সরকারিভাবেই ঘোষিত হোক বাকশাল। বাংলাদেশের জনগণ এটি গ্রহণ করে কিনা আমরা দেখার অপেক্ষায় থাকলাম। সেদিন তাদের ভারপ্রাপ্ত মহাসচিব বলেছেন জিয়াউর রহমান বাকশালে ফর্ম ফিল আপ করে যোগ দিয়েছেন। এই ফর্ম ফিল আপ যখন হচ্ছিল এবং বাকশাল যখন গঠন করা হয়, বাংলাদেশ সেনাবাহিনী হেডকোয়ার্টারে আমি তৎকালীন উপপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমানের একান্ত সচিব রূপে কর্মরত ছিলাম। একদিন সকালে 10টার সময়
জার্নালিস্ট আমাকে বলেন, হাফিজ দেখো তো, এটা একটা ফর্ম পাঠাইছে আমার কাছে। উনি বাংলা পড়তে পারতেন না, তো আমি দেখলাম ওটা বাকশালে যোগদানের দরখাস্ত। তাই আমি বললাম, স্যার কি? আমি বললাম, এই যে একটা সরকারি দল হয়েছে, সব দল নিষিদ্ধ করে বাকশাল, এখানে যোগদানের ফর্ম এটা, আপনি কি যোগ দেবেন নাকি? উনি, আমি যেহেতু একান্ত সচিব, ওনার সাথে যুদ্ধ করেছি, আমাকে খুবই স্নেহ করতেন। উনি বললেন যে কি বলো, তোমরা কি বলো? আমি একটি রাজনৈতিক পরিবারের সন্তান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, কিছুটা রাজনীতি দেখেছি। আমি বললাম, গিয়েছে আগামী দিনে আর একটি মুক্তিযুদ্ধের মাধ্যমে আপনারা গণতন্ত্র ফিরিয়ে আনবেন, স্বাধীনতার যে স্বপ্ন ধারণ করে আমরা যুদ্ধ করেছিলাম তা আপনারাই বাস্তবায়ন করবেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।